কে হাদিস, কে জামাতি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেনালি, কে তাবলীগ, কে আদিবাসী, আমার কাছে তখন মোল্লার মানুষকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে, শামশেরগঞ্জের মানুষকে বাঁচাতে হবে, ফারাক্কার মানুষকে বাঁচাতে হবে। এবং যেভাবে গঙ্গা ভাঙন চলছে, হয়তো আগামী দিনে দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গা বক্ষে তলিয়ে যাবে। তাই ওইখানে যারা বসবাস করছে, সে আমার হাদিস হতে পারে, ফুরফুরা হতে পারে, তাবলীগ হতে পারে, দেওবন্দি হতে পারে, বেনালি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি। কিন্তু আপনাদের মধ্যে একটু লাগিয়ে দেওয়া হচ্ছে, এই ফেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু অধিকারের জন্য সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনাদের উপরে জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে। তাই বন্ধুগণ, আজকে আমি এসেছি আপনাদের এলাকায়। বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে। আমি বলছি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষকে অশান্তির আগুনে জ্বালানো হয়েছে। তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে, সেই দাবির উপরে চর্চা করব, তারপরে একটু ঔষধ দেব। অসুবিধা হবে নাকি? আমি ঔষধ দিই বলে আমার নামে 18টা মামলা দিয়েছে। আমাদের ইসলাম সে একটু ঔষধ দিয়েছে, গায়ে লেগে গেছে, থানায় তুলে নিয়েছে, দেখে 10 ঘন্টা বসে রেখেছিল। ও নাকি বলেছিল কি জানি না, তবে আমি একটা কথা বলে দিই, কিছু পুলিশ দালাল হয়ে গেছে। এখানে আমি কি বলছি, সাইবার ক্রাইমে যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি বলবেন আমার একটা পছন্দ মিলাতে। আমি বলে যাচ্ছি, এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপি দালালি করছে, দালালি করছে। ওই দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য, এখানে কেউ ফেসবুকে লিখেছিল, তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে। পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ, নরম জায়গা পেয়েছো, ফুর্তি করছো না, আসো আমার কাছে। দালালকে দালাল বলবে, কি বলবে? ভালো লোক। চোরকে কি বলবো আমরা? আমাদের গঙ্গা ভাঙনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে, যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা? আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করতে, তারা দখল চোর। কি তারা? দখল চোর। এটা আমার দায়িত্ব, আমি বলছি। এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে, আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে। আমার নামে অলরেডি 18খানা মামলা আছে। কটা? 18টা মামলা আছে, তাও আমাকে আটকাতে পারে। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে সে যে মাসলাকে বিশ্বাস হোক না কেন, কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে, কেউ ফুরফুরা মাসলাকে বিশ্বাস হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ হতে পারে। যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন, তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে 18টা কেন, যদি আমার নামে 180টা কেস দেয়, তাও আমার মুখ বন্ধ হবে না। বন্ধুগণ, আজকে যে আমাদের অধিকার সমাবেশের প্রথম যে দাবিটা, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ। আপনারা বলুন, আমাদের রাজ্যে কাজ আছে? আমাদের রাজ্যে কাজ অল্প থাকলেও কাজের মূল্যায়ন হয় না। অর্থাৎ এখানে যারা বিড়ি মারেন, কেউ যেন মুফতি সাহেব আমাকে ফতোয়া দিতে যাবেন না। জ্বালা অনেক, জানেন তো ভাই, জ্বালা অনেক। নওশাদ সিদ্দিকী কিছু বললে মুফতি সাহেবরা ফতোয়া দেবে, আর শুভেন্দু অধিকারী কিছু বললে তখন গিরির চোটে তাদের মুখে থাকে। দিন রাত দিলীপ ঘোষ যে
এই মুফতি সাহেবগুলোকে আমার খুব ভয় লাগে না। মুফতি সাহেবদেরকে আমি সম্মান দিই, তারা স্কলার, তারা আমাদের ধর্মীয় বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দেয়, তাদের সম্মান অনেক উচ্চ পর্যায়ে, তাদের বিরুদ্ধে আমি নয়। কিন্তু যারা মুফতি সেজে তৃণমূলের চাটুকারিতা করে, গোপালে বিজেপির সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করবে। আপনারা এখানে নায়রা বিশেষ করে বলছি, বিড়ি বাঁধেন তো নাকি? হ্যাঁ, অনেক বিড়ির কোম্পানির মালিককে তো এমএলএ করে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, এমপি করে বসিয়ে রেখেছে। আপনারা জানলে অবাক হবেন, আমি 2 বছর আগে জিজ্ঞাসা করেছিলাম 1000 বিড়ি বাঁধলে ক টাকা পাবে। ওখানে দেখাচ্ছে মুর্শিদাবাদের মানুষ 263 টাকা পাবে। পান আপনারা? সরকার বলছে 263 টাকা দিতে হবে 1000 বিড়ি বাঁধলে। একটু ফতোয়া দিতে পারে, হুজুর আপনি পীরের ঘরের ছেলে বিড়ি বাঁধার কথা বলছেন কেন? যাতে যাবো এই জ্বালা আমার ভাই, অনেক বলতে পারি না, ইচ্ছে থাকলেও। কিন্তু আপনাদের সঠিকভাবে বলে যাচ্ছি, আপনি বিড়ি বাঁধবেন না বাঁধবেন না, সে ফতোয়া ফারাজের ব্যাপার আছে, সেখানে যাবো না। 1000 বিড়ি বাঁধলে 263 টাকা 2 বছর আগে বলছিল রেট, আর 6 মাসের মধ্যে রেট বাড়বে নিশ্চিতভাবে। এখন একসাথে 300 টাকা হবে, পাচ্ছে কি 150, 180, খুব বেশি হলে 200 টাকা। তাহলে 1000 বিড়ি বাঁধলে 63 টাকা চুরি হয়ে যাচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। ফলে এখানে কাজ ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, গুজরাট, বিভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, অসম, উড়িষ্যায় কাজে চলে যাচ্ছে। এখানে কাজে মূল্যায়ন হচ্ছে না বলে। আর ওখানে যখন কাজে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, বাংলাদেশি মারধর, ঘুষপেটিয়া এতদিন লোকাল সমাজ বিরোধীরা করতো, ওখানকার প্রশাসন এটা করতো না। ইদানিংকালে আমরা কি দেখছি? এদের উপরে অত্যাচার প্রশাসন করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি বলে আটকে রাখছে। এখান থেকে আমরা যোগাযোগ করছি বিভিন্ন অফিসের মাধ্যমে, অফিসারদের মাধ্যমে, সেই রাজ্যের অফিসারদের সাথে কথা বলে এখান থেকে আমার আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে, আমরা ওকে রিকগনাইজ করছি যে উনি আমাদের লোক, মানে বাংলার লোক। আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে, আপনার এমএলএ কার্ডে সই করে পাঠাতে হচ্ছে। অনেক টাকা থেকে নিয়ে গেছে, যদি তাদেরকে না আটকায়, এই করে তাদের ছাড়ানো হচ্ছে। এটা কি সমাধান ভাই? আমি বিধানসভায় এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষদের স্বার্থে যারা বিভিন্ন রাজ্য গিয়ে কাজ করছে, তাদের জন্য আমি একটা প্রস্তাব রেখেছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভায়। যে সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে, আমাদের রাজ্যের পক্ষ থেকে আলাদা করে 100% অথেন্টিক করে আইডি কার্ড বানিয়ে দেওয়া হোক। তাদেরকে যদি ওই রাজ্যে গিয়ে কোনো সমস্যায় পড়ে, সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকারকে এই আইডি কার্ডটা দেখা যে পশ্চিমবাংলা সরকারের দিয়া পরিযায়ী শ্রমিক কার্ড, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উত্তরপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি মধ্যপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উড়িষ্যাতে কাজে গিয়েছি, তার প্রমাণপত্র। কিন্তু সরকার এটা করেনি। কারণ করেনি কেন? মার খাচ্ছে কারা? আমার কথাটা অনেকে রাগ হতে পারে। মার খাচ্ছে কারা? ফিরাদ হাকিমের আত্মীয় মার খাবে, ফিরাদ হাকিমের মেয়ে মার খাবে, ওর মেয়েকে তো পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাবে। আর ফিরাদ হাকিমের জন্য যে গলা ফাটায়, তার ছেলের মেয়ে লাশ বানিয়ে পাঠাচ্ছে। কখনো মাল হেমন্ত রায়, কখনো সোমনাথ দেবনাথ, কখনো দীপু দাস, তো কখনো বাদুরিয়াতে, তো কখনো আপনাদের মতো লাশ বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, মার খাচ্ছে কি সুজিত বোসের ছিল না কদিন আগে? আপনারা দেখেন সুজিত বোসের ছেলে মেয়ে কেউ মার খাচ্ছে বাইরে গিয়ে? মার খাচ্ছে কে? দিন আনে দিন খাও শ্রমজীবী। ওই জন্য এরা কার্ডের ব্যবস্থা করেনি। সাথে সাথে আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক, যে অফিসারের নাম্বার ওই রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা গেছে তাদের কাছে থাকবে। যদি কোনো সময় পুলিশে বা কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে অফিসারকে ফোন করবে, অফিসার লোকাল থানায় পৌঁছে গিয়ে সেটা সমাধান করবে। এবার বলুন, তামিলনাড়ুতে আপনাকে বাংলাদেশি বলে ধরেছে, আপনি তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তেলুগু নাকি না তামিল? তামিল ভাষায় কথা বলতে পারবেন, কন্নড় ভাষায় আপনি কথা বলতে পারবেন, হরিয়ানার ভাষাতে আপনি কথা বলতে পারবেন,
তাহলে সেই পুলিশকে কিভাবে বোঝাবেন ভাই ইংলিশ বলতে হবে, পারবেন ইংলিশ সময়? তাহলে আপনার অত্যাচার হবে। আপনি বাংলায় ভালো করে বোঝাতে চাইলে ও ভাববে দুটো খারাপ কথা বলছে নাকি আগে। এমনি বাংলা ভাষাকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়ে বাংলাদেশি ভাষা বানিয়ে দিয়েছে বড় বড় বিজেপিরা, এই শুভেন্দু অধিকারীরা। বর্বরদের দল জ্যোতিবাবু বলেছিল যে ওরা বর্বরদের দল, অর্থাৎ বিজেপিকে। বাংলা ভাষা নেই, এখন বাংলাদেশি ভাষা হয়ে গেছে। তাই যদি বাংলা ভাষায় কথা বলেন আটকাবে তো, ডিস্টার্ব হবে তো। তো সমাধানটা কিভাবে হবে? সমাধানের জন্য আমি বলেছিলাম ওই রাজ্যে, ধরুন আপনারা মহারাষ্ট্রে আছেন, মহারাষ্ট্রে একটা অফিসার থাকবে, তার নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনি সমস্যায় পড়েছেন, মহারাষ্ট্রের অফিসারের সাথে কথা বলবেন, অফিসার থানাতে গিয়ে কথা বলবে। যখন পশ্চিমবাংলার সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে, আপনি বুকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাজ করবো? কিন্তু এটা সরকার করেনি। এর জন্য আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। ক্ষমতায় আসতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মিনিস্টার হতে হবে, সেটা নয়। লড়াইটা আমাদের জনগণের অধিকার বুঝে দিতে হবে। যেখানে সংবিধান বলছে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, আমার অধিকার আছে ভ্রমণের রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে মানুষ যে কোনো প্রান্তে গিয়ে ব্যবসা বাণিজ্য চলাফেরা করার পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে সেখানে সংবিধানের এক শিডিউলে বলা আছে যে 22টা ভাষার কথা উল্লেখ আছে, বাংলা সেখানে জঞ্জাল হচ্ছে। তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কেন আক্রমণ হচ্ছে? এর জবাব তো পশ্চিমবাংলা সরকারকে নিয়ে দরকার। ওই সরকারগুলো আমরা বিরোধী, আমরা যে কাজটা করছি পশ্চিমবাংলা সরকারও ওই কাজটা করছে। আমার ক্ষমতা আছে, আমি উড়িষ্যা সরকারকে গিয়ে বলবো তুমি জবাব দাও। আমি উড়িষ্যার যেখানে যেটা এখানে এই বাচ্চাটাকে নাও পরে গেলে আমার নামে কেস হয়ে যায় পাবো। মমতা ব্যানার্জি আমার শুধু কেস দেওয়ার জন্য ঘুরছে, শুধু খুঁজছে নওশাদ সিদ্দিকী একটা বাজে কথা বলবে, এখানে এত ক্যামেরা আছে, এখানে মমতা ব্যানার্জির জন্য একটা রেকর্ড হচ্ছে। আমি বলে দিচ্ছি স্পেশাল সেশন, ওটা আমার যায় আসে না, বুঝতে পারছেন না? আমি আমার নাম ধাম বাড়ানোর জন্য আমি বক্তব্য দিই না, আমি সমস্যা নিয়ে কথা বলি, পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওদের যদি জন্ডে জন্ডে ব্যথা করে আমি শান্তি করতে পারি, তা আমার দোষ কি? যাক ফিরে আসি। তো আমরা বারবার কথা বলছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে আমাদের শ্রমিকদের আক্রমণ হচ্ছে। সমাধান কিভাবে হবে? সমাধানের প্রথম সূত্র আমি বলছি, যদি আমি এটা পক্ষে নয় কিন্তু বলতে আছে বাধ্য হচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। উড়িষ্যায় কত হাজার বাঙালি শ্রমিক থাকে জানেন? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই 30,000 মতো, 30,000 মতো বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যার উড়িয়া পশ্চিমবাংলায় কত থাকে জানেন? 3 লাখ। আমরা থাকি 30,000 আর ওরা থাকে 3 লাখ। আমাদের সরকার যদি উড়িষ্যা সরকারকে একবার এইভাবে বলে, যদি 30,000কে তোমরা নিতে সহ্য না করতে পারো, তোমার 3 লাখকে কিন্তু আমি পুশব্যাক করবো। আমার 30,000কে তুমি সহ্য করতে পারছো না, ফিরিয়ে নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো। তাহলে 24 ঘন্টা সময় যাবে না, বাঙালি শ্রমিকদের অত্যাচার বন্ধ হবে না। কিন্তু অত্যাচার কার উপরে হচ্ছে? আব্দুল করিমের উপরে হচ্ছে, হ্যাঁ, মুরমুর উপরে হচ্ছে, হাঁসদার উপরে হচ্ছে, বাউরি সমাজের মানুষের উপরে হচ্ছে, পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের উপরে হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের উপরে হচ্ছে। ওই জন্য শহরের বাবুদের আর অসুবিধা হচ্ছে না। জানেন কি বলুন তো? পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করে দেবো, ওটা দিয়ে তো ভোট পেয়ে যাবে। কিন্তু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, আপনাদেরকে বলতে হবে সংবিধানের 131 নম্বর ধারায় বলা আছে, রাজ্য রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে, রাজ্য কেন্দ্র কোনো বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যায়। আমার রাজ্য সরকার যদি বাঙালিদের উপরে আক্রমণ বন্ধ করতে না পারে, সেই রাজ্যের সাথে কথা বলে সোজা চলে যাক সুপ্রিম কোর্টে, 131 নম্বর ধারাকে সামনে রেখে মামলা করো। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেবে, বাংলায় যারা কথা বলছে তাদের অত্যাচার বন্ধ। ওটা করেছে, ওটা করেছে। এই আপনারা এখানকার যিনি এমপি আছেন জিজ্ঞাসা করবেন, কে আছেন জিজ্ঞাসা করবেন,
পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার এমপিকে জিজ্ঞাসা করবেন, আমি বলে যাচ্ছি, দায়িত্ব আমি নিচ্ছি, জিজ্ঞাসা করবেন পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারধর করছে, অভিযোগ তাদেরকে খুনও করেছে, এর বিরুদ্ধে আপনি এখানকার এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন, তার জবাব তাকে দেবেন। এখানে আসলে জিজ্ঞাসা করবেন, ধীরে ধরবেন না, মামলা দিয়ে দেবেন। পুলিশ তো এখন লোকাল থানার সবাই নয়, তবে কিছু কিছু অফিসার হয়ে গেছে ব্লক সভাপতি, আর ব্লক সভাপতিগুলো হয়ে গেছে থানার আইসিওসি। মানে ব্লক সভাপতি বলে দিচ্ছে, স্যার অমুকের নামে মামলা দিতে হবে, নিশ্চয়ই মামলা। আর থানার ওসিআইসিরা দেখে বুঝাচ্ছে, তোর আইসে করার কি দরকার, তুই এদিকে চলাই, তোর কি লাগবে বলে। কার কোনটা কাজ? ওসির কাজ হচ্ছে যে অন্যায় করবে তাকে তার নামে মামলা দিয়ে জেলে রাখো, আর বিরোধী দল বুঝে দিয়ে পারে, ভাই তুই চলে আয় আমাদের সাথে করে মেধা, কেন আইসে পড়ে পড়ে মার খাচ্ছিস, এটা বুঝাতে পারে। তুই উল্টো হয়ে যাবে, জিজ্ঞাসা করবে এমপি এমএলএদের কাজ কি। এমপি এমএলএদের কাজ আমি জানতে হবে। এমপি এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষকে সুরক্ষা দেওয়া, তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করা। একটা শব্দ খরচ করেছে, দেখুন বিধানসভা টিভি চালু নাই, সমস্যা হচ্ছে বিধানসভার মধ্যে আমি কি বলছি আপনারা জানতে পারছেন না, কিন্তু লোকসভা রাজ্যসভা টিভি আছে। ফজলুর রহমান সাহেব এখানকার এমপি, তিনি লোকসভাতে গিয়ে কি কি বক্তব্য দিয়েছে ভিডিও দেখলে সব পাওয়া যাবে। উনি যদি আমি ভুল বলে যাই তাহলে উনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তার উদ্দেশ্যে বার্তা, অন্তত একটা ভিডিও বার করে দেখান যে ভিডিওতে বলা হচ্ছে গঙ্গা পদ্মা ভেঙে প্রতি বছরে গঙ্গা গড়বে পদ্মা গড়বে, যে আপনার চাষযোগ্য জমি বাড়িঘর চলে যাচ্ছে, এখানে সংরক্ষণ করতে হবে, এখানে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে এই ভাঙন রোধ করতে হবে। এই ধরনের একটা বক্তব্য আছে, সেটা দেখাতে বলুন। আর পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবারদের উপরে যে অত্যাচার নেমে আসছে, এই অত্যাচারটা বন্ধ করতে হবে, এই মর্মে একটা বক্তব্য আছে, দেখাতে বলুন। আমার মনে হয় পাবেন না, কারণ মমতা ব্যানার্জি বলেনি, তাই বলেনি। এদের মুখে সব সেলাই করা আছে। আমার অফার হয়েছিল ভাই, বলছে তৃণমূলে চলে আসো, তোমার এরকম ভাবে বলা হচ্ছে, তোমার ফিউচার ব্রাইট, তুমি ইয়াং ছেলে, এত ভালো বলছো, তুমি চলে আসো না তৃণমূলে, মন্ত্রী দিয়ে দেবে। আমি উত্তর দিয়েছিলাম, বাবুই পাখির গল্পটা আমি ছোটবেলায় পড়েছিলাম। আর আমাকে ব্যাপারটা কি বলছি, ঘর ভর্তি সব দিয়েছে, সোনা গয়না সব দিয়েছে, আমি যদি বলতেই না পারি বুক ফুটে মরবো নাকি, ওর দরকার নেই। আমি আমার ভাইদের সাথে টালির চালে থাকবো, আপনাদের সাথে শুধু বলে যাবো আমি। বন্ধুগণ, যারা আপনারা উপস্থিত হয়েছে তাদের বলবো, এই পরিযায়ী সমস্যা সমাধান রাজ্য সরকারকে করতে হবে। রাজ্য সরকার কি বলছে আপনাদের মন পাওয়ার জন্য, যে বাইরে থেকে এই সামিরুল সব বাইরে থেকে নিয়ে চলে আসো। সামিরুল ভাই তো কারখানা করে দেবে নাকি? সামিরুল ভাই কি করবে? আপনার এমপি, রাজ্যসভার এমপি সামিরুল সাহেব কি করবে আপনাদের জন্য? রাতারাতি কারখানা তৈরি করে দেবে, বাইরে থেকে এসে আপনার কাজে ঢুকে যাবে, তাই না? বাইরে একজন কাজ করলে স্কিল লেবার 1000 টাকার উপরে পার ডে ইনকাম করে, আর আনস্কিল লেবার প্রায় 1000 টাকা ইনকাম করে। আর আমাদের পশ্চিমবাংলায় স্কিল লেবারের রোজ কত জানেন? 450 টাকার কাছাকাছি। কেউ আসবে? যদি এখানে কাজ থাকতো, আপনি আপনার মা বা আত্মীয় স্বজন, স্বামী বা ছেলে পুলে ছেড়ে বাইরে তো কাজ করতে হয়। কি আর মনে শুকাতে ভাই ঘরের মধ্যে এসে বাইরে যাবে, কেউ আছে? 2 পয়সা কম হোক তাও ঘরের কাছে থাকবো, বাপ মায়ের মুখটা দুবার দেখতে পাবো। বাচ্চা, ছোট্ট বাচ্চা আছে যেমন পিছনে বসে আছে, মায়ের মেয়ের ছেলের মুখটা দেখতে পাবো। কেউ আছে এরকম? কিন্তু আমার রাজ্যে শ্রমের মূল্যায়ন হচ্ছে না। তাই আমরা বলছি 2011 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলা থেকে প্রায় 6500 কোম্পানি উঠে চলে গেছে। আর আপনি এখানে কাজের সন্ধান এখানে কলকারখানা কোথায়, নতুন ইন্ডাস্ট্রি কোথায়? আমি আপনাদের জন্য বলেছিলাম
এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হবে না, এরা ঘরের কাছে থাকবে, পরিবারকে নিয়ে থাকবে, এখান থেকে ইনকাম হবে। এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আম হয়, লিচু হয়। এই জন্য আপনাদের জন্য বলেছিলাম, যেখানে সরকারের পক্ষ থেকে বড় ইন্ডাস্ট্রি বানানো হোক, এই ম্যাঙ্গো জুস বানানো হবে, লিচুর জুস বানানো হবে, জ্যাম জেলি তৈরি হবে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক, কাঁচামালটা মালদা মুর্শিদাবাদ থেকে পাওয়া যাবে। যদি অর্থের অভাব থাকে, সরকার 51% শেয়ার রাখুক, আর 49% শেয়ার সাধারণ মানুষের হাত কাছে ছড়িয়ে দিন। 5,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের দাম হোক। যার বিত্তশালী সে 5 লাখ টাকা শেয়ার কিনবে, যে গরিব মানুষ সে 5,000 টাকা শেয়ার কিনবে। তাহলে এখানকার মানুষরা ওই কলকারখানায় কাজ করত, তার সে মনে করতো সেও কাজের কোম্পানির একটা মালিক, সুতরাং এখানে দুর্নীতিও হতো না। মালদার ছেলে, মুর্শিদাবাদের ছেলে এখানেই থাকতো, এখানেই কাজ করতো, আবার আমাদের রাজ্যের রাজস্ব বাড়তো। এই তথ্য, এই বার্তা আমি রাজ্য সরকারকে দিয়েছি, কিন্তু রাজ্য সরকার তো আপনাকে মানুষ মনে করেনি, আপনাদেরকে ভোটার মনে করে। যদি আপনাদেরকে মানুষ মনে করতো, এই প্রস্তাবটা গ্রহণ করে কি করতো, আপনাদের মানতো এবং আপনাদের এখানে কাজের ব্যবস্থা করতো। আপনাদের জন্য, বিড়ি শ্রমিকদের জন্য তারাপুরের একটা হসপিটাল তৈরি হয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, সে হসপিটালটা কোথায় এখন? এসব বলে দিচ্ছে, অনেকে রাগ হতে পারে, কিন্তু কেন চলেনি, কেন চলেনি খোঁজ নিন। যদি তারাপুরের হসপিটাল, সরকারি হসপিটাল যদি ঠিকঠাক থাকে, এই বিড়ি শ্রমিকরা অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে যাবে কেউ? আমি তো যাবো না ভাই। আমার বাড়ির কাছে যদি সরকারি ভালো হসপিটাল থাকে, এবার ডাক্তার দেখে যাবো, তৃণমূলপন্থী ডাক্তার হয়তো ইঞ্জেকশন দিয়ে দিতে পারে, যেভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করলো। ওরা তো ডাক্তাররা ছিল তো নাকি বলে, এখন ধরা পড়েনি, ধরেনি, তাই ধরা পড়েনি। টাকামো হচ্ছে নাকি? ওই করিডোরে 54-55 জন ওই রাত্রে যাতায়াত করেছে, ওগুলোকে সিবিআই নাকি চিনতে পারেনি। টাকামো হচ্ছে অমিত শাহকে কাছে পাকামুখা করে মমতা ব্যানার্জির কাছে করো, অন্তত আমাদের কাছে করতে এসে আমরা ভালো করে বুঝি। যাক, তো আমি আপনাদের আবার বুঝাচ্ছি যে আমরা চাই এই পরিযায়ী শ্রমিকের সমস্যার সমাধান করতে হবে। শুধু মমতা ব্যানার্জি একটা মিছিল করে দিলেন, একটা বাইট দিয়ে দিলেন, এতে সমাধান হবে না। ওটা নওশাদ সিদ্দিকী করবে, ওটা কারা করবে? ঈশা খান চৌধুরীরা করবে। ওটা কারা করবে? এই মাঠ যে কংগ্রেসের নেতা মানে যাদের আছে তারা করবে। বসো, দাঁড়িয়ে থাকো না, বসো ভাই। তারা করবে, কারা করবে এটা? যারা বিরোধী দলে আছে, তারা সরকারকে মিটিং মিছিল করে চাপে রাখবে, আর সরকারের কাজ কি হবে? খাতাই কলমে লড়াই করা। সেটা সরকার না করে মিছিল করছে। আর আপনারা ভাবছেন সত্যিকারের তো মমতা ব্যানার্জি আমাদের কত কথা ভাবে। দেখো, আমাদের ভাইদেরকে, মালদা মুর্শিদাবাদের লোকেদেরকে উত্তরপ্রদেশ হরিয়ানাতে মারছে, এটাকে মমতা ব্যানার্জি মিছিল করছে। যদি মমতা ব্যানার্জি সত্যি মিছিল করার দরকার ছিল, কলকাতায় নয়, দিল্লির রাজপথে গিয়ে, পার্লামেন্টের সামনে গিয়ে ধর্নায় বসার দরকার ছিল। সেখানে এমপি আছে, আপনার এই খলিলুর রহমান সাহেবের উচিত ছিল পার্লামেন্টে ঢোকা রেখে একটা অন্তত আপনার কি বলে পরে বলে না গো, কি বলো, প্ল্যাকার্ডে লিখে যে মালদার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, অন্তত সেটা মিডিয়ার সামনে সারা ভারতবর্ষের মিডিয়ায় হাইলাইট হতো। এটা তাহলে ভাবতাম, এটা উনি করেন। উনি এখানে এসে গল্প শোনাচ্ছে, আর শুভেন্দু অধিকারীর সাথে রাত্রে ঠিক হয়তো যোগাযোগটা ঠিক রেখে দিচ্ছেন। ভুল বলছি নাকি? ফেস টাইমটা চেক করে দেখুন। আইফোন আছে, আইফোন হাতে কি ফোন থাকে? আইফোন। ফেস টাইমটা দেখুন, সব ফেস টাইম টু ফেস টাইম হয়। আর আপনারা ভাবছেন ওরা লিডার একটা আমার জন্য জান দিয়ে দেবে, ওরা ডিম দেবে। যদি জান দিত অন্তত এতটুকু কথা, দুটো জায়গায় কথা বলতো। প্রথম কথা, যখন মাননীয়া বললেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না, তখন অন্তত বলতো দিদি আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন, বলার সাহস জায়গা করেছে। আমি আগেই বললাম ওদের মুখ বন্ধ থাকে। আর দ্বিতীয়, এই শামশেরগঞ্জ ধুলিয়ানে একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে প্রায় 500 অধিক মানুষকে অ্যারেস্ট করে এতদিন রাখার সাহসও পেত না। ওদেরকে আমি কিন্তু এখানে হয়ে কারো হয়ে ওকালতি করতে আসেনি। যারা দোষী
চার্জশিট লাগাও, তাদের শাস্তির ব্যবস্থা করো। যারা দোষী, এই চন্দন দাস, হরিগোবিন্দ দাসকে যারা খুন করেছে, তাদের যাবজ্জীবন ফাঁসির ব্যবস্থা করো। কি আমরা সহমত নাকি ভাই? তারা সহমত, হাত তুলুন তো। যারা চন্দন দাস, হরিগোবিন্দ দাসকে খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো নাকি? কেন এরা মানুষকে খুন করবে? চার্জশিট লাগাও, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও দরকার লাগে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোনো নিরীহ মুসলিমকে আটকে রেখেছে, এদেরকে জামিন দিতে হবে, এইটুকু বলার স্বাধীনতা আপনার এমপিএমএল আছে তো? আছে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজকের পরে হয়তো এমপিএমএল কিছু বক্তব্য দিতে পারে। মিডিয়ার বন্ধুদের বলবো, এই কোশ্চেনটা করবেন যে 500 অধিক মানুষকে ধরেছে, সবাই দোষী না, ওর মধ্যে অধিকাংশ নির্দোষ। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওদের এত ক্ষমতা নয়, মমতা ব্যানার্জি এই ক্ষমতা দেয়নি যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে সিংহভাগ নির্দোষ, এটা বলার ওদেরকে স্বাধীনতাটুকু দেয়নি। জিজ্ঞাসা করবেন মিডিয়ার বন্ধুরা, কি বলছি বুঝতে পারছেন না? আজকে আমি যাওয়ার পরে অনেক গল্প শোনাবে, ও বিজেপি সহযোগিতা করতে এসছে, অনেক গল্প শোনাবে। ওই মিডিয়ার বন্ধুদের বললে এতটুকু জিজ্ঞাসা করো যে 500 অধিক যে মুসলিম মানুষকে ধরে রেখেছ, ওই ইনসিডেন্টকে কেন্দ্র করে সবাই কি দোষী? আমরা তো জানি সবাই দোষী নয়। তাহলে এমএলএ স্যার বা এমপি স্যারের এত ক্ষমতা নাই যে এতটুকু বলার না ওর মধ্যে সবাই দোষী নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কথা বলতে ওরা পারবে না। কারণ কি বলতো, ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তো আমি মিনিস্ট্রি দিয়ে লাভ কি হবে যদি আমার মুখে সেলাই করা থাকে? তা বন্ধুগণ, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। লড়াইটা নাইকে প্রতিষ্ঠা করার লড়াই, হক কথা বলার লড়াই, সত্য কথা বলার লড়াই। এই সত্য কথা বলার জন্য আগামীতে আপনাদেরকে আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকুন। এই সংসারগঞ্জ থেকে এমন নির্ভীক সত্যবাদী লোককে জিতিয়ে পশ্চিম বাংলার আইনসভাতে আপনারা পাঠাবেন যে পশ্চিম বাংলার আইনসভাতে গিয়ে বারবার বঙ্গভবন নিয়ে সোচ্চার হবে, মুখ্যমন্ত্রী ভাবতে হবে বঙ্গভবন রোধের জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি, মিসকিন নগরে কবরস্থান চলে যাচ্ছে গঙ্গার গর্ভে, শ্মশান চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, স্কুল চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, মসজিদ চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, কোনো হেলদোল নাই। আর হাজার হাজার কোটি টাকা খরচ করে কি করছে? মৎস্য করছে, খেলা করছে, আর এইখানকার মানুষদের ধ্বংস হয়ে যাচ্ছে, এক একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা করছে না। আপনাদের মধ্যে একটা ভুল বুঝানো আছে। আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, আমি কি বলছি জানেন, এই গঙ্গা ভাঙনা কি রোধ করা যাবে না? সাধারণ মানুষ ভাই, আমি কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, কলকাতায় দেখা হয়েছিল, কথা বলতে বলতে উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না, ওই জন্য সরকার ঠিকঠাক কাজ করতে পারে না। তিনি কিন্তু তৃণমূলের লোক নয়, এটা মাথায় ঢুকানো আছে। আমি আপনাদের বলি, এই ফারাক্কাতে নতুন ব্রিজ হচ্ছে তো ভাই, গঙ্গার ওপরে যদি ব্রিজ হতে পারে তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না? আপনারা গঙ্গা দিত ফারাক্কাতে নতুন ব্রিজ যদি হতে পারে, প্রতি বছরে 2 কিলোমিটার করে কংক্রিটের বাঁধ নির্মাণ করুন বিজ্ঞানসম্মত ভাবে। প্রতি বছরে 2 কিলোমিটার করে করতে যাক না, করছে কোথায়? থুতু দিয়ে আটা ছেড়েছে। হ্যাঁ, এবার বলছি 500 বস্তা যদি সত্যিকারের বালির বস্তা দেয়, ওরা লিখবে 5 লক্ষ বস্তা বালি দিয়েছে। আমার হাতে কিছু প্রমাণ এসেছে, আগামী দিনে বলবো। এই খলিলুর রহমান স্যারকে জবাব দিতে হবে, আমি শুনিয়ে যাচ্ছি। হজের দুর্নীতি, আপনাদের এমপি চেয়ারম্যান না, কোনো জায়গায় বাদ রাখছে না, ধর্মের কাজেও দিয়েছে হাত ঢুকিয়ে। এবার এমপি খেয়েছে না এমপি নিচের লোক খেয়েছে, এমপির দায়িত্ব। আপনারা শুনলে অবাক হবেন, কলকাতা হজ হাউস 10 তলা বিল্ডিং, হ্যাঁ, ওখানে যতটা না টয়লেট আছে তার থেকে বেশি ক্লিনারের নিযুক্ত করেছে এই হজের যাওয়ার সময়। মানে বুঝতে পারছেন, রোজ হিসাবে 540 না কত টাকা তুলে নিয়েছে।
যত না হাজির আছে তার থেকে বেশি সিকিউরিটি ওখানে নিয়োগ নাকি হয়েছে এই হজের সময়। মাল তুলেছে প্রায় 90 লাখ টাকা, 1 কোটি টাকা হারামে গেছে। টাকাটা কার টাকা? খলিল রহমান সাহেবের বিড়ি গাছের টাকা নাকি? হ্যাঁ, ওনার বিড়ি গাছের টাকা নাকি? যেমন যা ইচ্ছা খরচ করবে। আপনার আমার ট্যাক্সের মেহনতের টাকা। যে আপনার পাড়ায় বিড়ি বানছে তারও ট্যাক্সের মেহনতের টাকা, সেগুলো উচ্ছন্নে যাচ্ছে। ওই প্রসঙ্গটা পরে আসবে, আমি বলবো। আমরা ভুলে যাচ্ছি না ইজাজ আহমেদকে পুলিশের গুলিতে সে নাকি ছুটিতে মারা গেছিল, তাকে নিয়ে চর্চা হচ্ছে না কেন? 13টি ছেলে গুলিবিদ্ধ হয়ে অর্থের অভাবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। 17টি ছেলে সম্ভবত অর্থের অভাবে এখন ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না। তা নিয়ে কোনো উচ্চবাচ্য আছে? এরা আবার জনপ্রতিনিধি। লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে। অভিযোগ এটা বিএসএফ এর নকল ড্রেস পরে, অর্থাৎ ফার্জির বিএসএফ ছেড়ে এসে মহিলাদের উপর অত্যাচার করেছে। এর জবাব কে দেবে? এর জবাব পদার্থ সরকারকে দিতে হবে। এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর মমতা ব্যানার্জির যারা প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে। যে 17 জনকে তারা গুলিবিদ্ধ করলো তাদের বিচার করবেন। জমিন আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেটারই কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপতি শুধু নয়, আপনার ভগ্নিপতি আমার ভাই, আর নির্দোষ যারা তারাও আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করব, এটা মাথায় রাখবেন। আমি কাগজপত্র অলরেডি চেয়েছি। আমি জামিনের জন্য লড়াই করব, আইনত লড়াই আমি চেয়েছি। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তার হয়ে আমি কথা বলবো। আমি অন্যায়কারী করতে পারবো না। আচ্ছা, সেটা কোর্টে প্রমাণ হবে। কি বলছি বন্ধুগণ, বুঝতে পেরেছেন? তাহলে যে 17 জনকে গুলি করলো, কারা গুলি করলো এটা তদন্ত করতে হবে না? তাহলে আগামী দিনে গ্রামে যদি র্যাব ঢুকে, পুলিশ ঢুকে, করবেন না? অনুরোধ করছি, আমি এটা প্রসঙ্গ করে বলছি। যদি বেঁধে পারে বলে আসল পুলিশ কি নকল পুলিশ জানবে কি করে? তাহলে এই বিচারটা কে করবে? তদন্তটা কে করবে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি করেছেন? করেননি। কারণ গুলি খেয়েছে কারা? ভোটাররা। মানুষ তো গুলি খায়নি। মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো। আপনাকে তো মানুষ ভাবেনি, আপনাকে ভোটার ভেবে রেখে দিয়েছে। কারণ আপনারা বলি জানেন, গত কদিন আগে দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের অত্যাচার করেছে। এই কি হলো তোমাদের? এই কি হচ্ছে? কিছু দিকে তাকাচ্ছে কেন? হাঁপিয়ে গেলে একটু বাইরে যে বসো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার 10টা লোক থাকলে যেভাবে বক্তব্য দিই, আর 5000 লোক থাকলে আমি সেভাবে বক্তব্য দিই। ওই লোক নিয়ে কোনো ভাবি না। সময় নেই, টাইম কত হয়েছে? তাহলে এটার বিচার কে করবে? পুলিশ মন্ত্রী। এখন করেছে। আমরা আজকে শামশেরগঞ্জ থেকে দাঁড়িয়ে এখানে আইবিডিআইবি পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চাই, 2026 সাল নির্বাচন আসছে। সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু দাঁড়িয়ে হন, ওই ফার্জে যে বিএসএফ ছেলে দাঁড়িয়েছে, গুলি করেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে শামশেরগঞ্জের মাটিতে আসবেন, ফুলিয়ানের মাটিতে এসে ভোট চাইতে আসবেন। তার আগে আপনি আসবেন না। আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল, তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন ওটা আরএসএস এর কাজ, ওটা বহিরাগতরা এসে এলাকায় হিংসা ছড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন, কত আরএসএস এর কর্মীকে, কত বিজেপির কর্মীকে, কত বহিরাগতকে আপনি অ্যারেস্ট করেছেন? তার তথ্য শামশেরগঞ্জের মানুষকে নিয়ে আমরাও দেখতে চাই। সত্যিকারের কানা বাইরে থেকে এসে হিংসা করে পালালো বলেছিল না? হ্যাঁ, আপনার ভগ্নিপতির নাম কি? তাহলে আরএসএস করে নাকি? আমি এমনি বলছি।
বুঝতে পারছে? তো রহিম শেখ হয়তো আরএসএস এর বড় কর্মী, ওদিকে ধরে ধরে দিয়েছে, এই জন্য অনেকে আছে। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আগে উত্তর দিতে হবে, তারপরে ভোট চাইবে। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য নয় ভাই। আমি এসব বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, সমালোচনা করবেন, কোনো আমার সমস্যা নেই, কিন্তু হক কথা বলতে হবে। আপনারা 2011 সালে বলুন, 21 সালে বলুন তো কেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন? এখানে যারা বসে আছে 95% মানুষ 2021-এ তৃণমূলকে ভোট দিয়েছিল। বলছি নাকি? কেন ভোট দিয়েছিলেন? বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংবিধান প্রেমী মানুষেরা, ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, যারা বিজেপির হিংসাকে বন্ধ করতে, তারা একজোট হয়ে তৃণমূলকে জন্যই ভোটটা দিয়েছিল, যে উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, হরিয়ানার মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়। আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, হরিয়ানাতে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, গুজরাটে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, অসমে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে। তাহলে আমার ভোটটা দিয়ে লাভটা হলো কি ভাই? যদি আমি লিনিয়ার দেবো না, কিন্তু লাভটা কি হলো আপনাদের? আপনারা ভোট দিয়েছেন বিজেপিকে আটকাতে। সমস্যা এখানে, আপনাদের ভোটটা দেওয়া দরকার ছিল এই রোগটাকে নির্মূল করতে। রোগটাকে আগে নির্মূল করতে হবে। বিজেপি তৃণমূলটা ব্যাপার নয়, রোগটা হচ্ছে ব্যাপার। সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। এখন বিজেপিকে দেখানো হচ্ছে, বিজেপি তো অবশ্যই চরম সাম্প্রদায়িক রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো বিজেপির বিরুদ্ধে। কিন্তু আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তলে তলে, সেগুলো দেখবেন না। উত্তরপ্রদেশে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ 4 থেকে 5টি মুসলিম যুবককে খুন করেছিল। আপনার এখানে পাড়ার ইমাম সাহেব সেটা নিয়ে শুক্রবারে কত সুন্দর বয়ান দিয়েছিল বলুন তো, উত্তরপ্রদেশ বিজেপির বিরুদ্ধে দেওয়া দরকার। আর আমাদের পশ্চিমবাংলার শ্রুতিতে ইজাজকে পশ্চিমবাংলা পুলিশ গুলি করে খুন করলো। আমার ইমামের মুখ থেকে আর ইজাজের নামটা বেরোলো না। এটা কেমন ভাবে হবে বলুন? এইটা হচ্ছে ডিফারেন্স। উত্তরপ্রদেশে গোরক্ষক বাহিনীরা গোমাংস খেয়েছে বলে পিটিয়ে মারা দিচ্ছে। হরিয়ানাতে গোরক্ষক বাহিনীরা গোমাংস খেয়েছে নাকি এই অপরাধে পিটিয়ে মারছে। আর পশ্চিমবাংলার দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি গরু নিয়ে যাচ্ছিল বলে তাকে পিটিয়ে মারার চেষ্টা করছে। তফাৎ কোথায়? যে পরিজাত গাঙ্গুলি মেন হোতা, তাকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। আমি পরে তদন্ত করছি কেন গ্রেফতার করছে না। আমার কাছে একটা ভিডিও এসেছে, পোস্ট করেছে ফেসবুকে, সেখান থেকে পেলাম যে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান তথা তৃণমূলের নেতা, এই বিজেপি নেতা পরিজাত গাঙ্গুলির সাথে জন্মদিবস উদযাপন করছে। আর আপনারা আপনাদের এত লজ্জা নেই এখানে যদি কেউ কংগ্রেস করে আর অন্যদিন যদি তৃণমূল করে, ওর মেরে কিভাবে পা ভাঙবো সেই চেষ্টা করছে। আর দেখুন পরিজাত গাঙ্গুলি এত বড় বড় নেতা, আপনার আমার বাপের বয়সী মুরব্বীটার মাথায় মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল। ওই বডি নিয়ে প্রাণী মারার চেষ্টা করেছিল। ওই পরিজাত গাঙ্গুলির বিজেপি নেতার নেতৃত্বে ওদেরকে গাড়িতে তুলে আগুন লাগিয়ে দেবো বলে চিৎকার করছিল। অকথ্য ভাষায় ধর্ম তুলে গালাগালি করলো। যেই পরিজাত গাঙ্গুলি তার জন্মদিবস উদযাপন করছে তৃণমূলের আসানসোল দুর্গাপুর আপনার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। আর আপনি আমি ওয়াইএসএফ করে ওর নামে কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায়, ও কংগ্রেস করে ওর নামে কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায়, ও সিপিএম করে, ও আরো যে রাজনৈতিক দলগুলো আছে ওগুলো করে ওর নামে কিভাবে মামলা দেওয়া যায়, আমি আপনি বুঝেস করে দেখছি। হ্যাঁ, আমাদের লজ্জা থাকা উচিত। আপনার বড় নেতা বিজেপি নেতার সাথে বসে জন্মদিনের কেক কাটছে, আর আপনি এত বড় নেতা হয়ে গেছেন, পাড়ার আপনার প্রতিবেশী সকাল বিকাল যাকে এক জায়গায় দেখে তার নামে মিথ্যা মামলা, তাকে মারবো কি করে সেই অপচেষ্টা করছে।
এগুলো বন্ধ করতে হবে। বন্ধুগণ, অনেক মুখে ফেললাম, কথা বলতে শেষের দিকে যারা আছেন এনার্জি আছে তো নাকি ভাই? হাত তুলুন তো নাকি, কাদের হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো, এনার্জি আছে তো ভাই? বলে রাখি, আমরা খুব দ্রুত কলকাতায় রাজপথে ওয়াকআপ নিয়ে ধর্ণা অবস্থানে বসবো। আপনারা যাবেন? আপনারা যাবেন? আপনারা যাবেন? যতই মমতা ব্যানার্জি বলুক না কেন, উনি রাজা, আমরা প্রজা নই। আমরা এই প্রত্যেক ভারতীয়, এই ভারতবর্ষের এই রাজার দেশে আমরা প্রত্যেকই রাজা। আমাদেরকে আন্দোলন করতে হবে না, গুলোগুলি করবে না, আন্দোলন করা যাবে না, এই ফরমান আমরা মানবো না। তবে হ্যাঁ, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা ঠান্ডা রেখে আমরা প্রতিবাদ করব। তো আগামী দিনে কলকাতা রাজপথে আমরা কি করব? ধর্ণা দেবো। আপনি আপনারা আসবেন ভাই, আসতে হবে আপনাদের। বন্ধুগণ, দ্বিতীয় যে পয়েন্ট আছে, খুব খুব ভয়ঙ্কর পয়েন্ট আর একদম সহজ পয়েন্ট। SIR নামে নাগরিকদের আতঙ্কিত আর হয়রানি বন্ধের দাবিতে বিজেপি বলছে কি, আপনি আমি নাকি বাংলাদেশি। শুভেন্দু অধিকারী পড়ালেখা যথেষ্ট জানে, মূর্খ নেতা অন্যদের মতো, ওনার ডিগ্রি আছে, তারপরেও মূর্খদের মতো কেন কথা বলছে আমি বুঝতে পারছি না। এটা সরিয়ে মতো আমি অবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশন UN বলছে সারা পৃথিবী জুড়ে সর্বোচ্চ 24 লাখ কি আছে, রোহিঙ্গা আছে। তার মধ্যে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, অনেক দেশে আছে, আবার ভারতবর্ষেও আছে। একটা তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে, তাহলে প্রথম তথ্য ওনার ভুল। উনি বলছেন 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলাতে আছে, আর UN বলছে সারা পৃথিবীতে 24 লক্ষ রোহিঙ্গা। তাহলে মিথ্যা কথা বলছে। দ্বিতীয় তথ্য হচ্ছে, উনার বসের দপ্তরের কথা বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, অর্থাৎ অমিত শাহজি দপ্তরের আমি তথ্য বলছি। শুভেন্দু বাবুর কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, অনেক ইমাম সাহেবের সাথে উনি নাকি আবার যোগাযোগ রাখেন, আছে কিছু ইমাম সাহেব, কিছু মুফতি সাহেবের সাথে যোগাযোগ রাখে। দেখবেন তাদের বক্তব্যতে হিন্দু মুসলমান ঝগড়া লেগে যাবে, এমন বক্তব্য দেয় কিছু কিছু আছে। জানবেন ওসব ইফেক্ট। এই ওয়াকআপ নিয়ে কি বলছে, আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, অন্য কাউকে আমাদের আন্দোলন লাগবে না। মানে কি ভাই, মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে নেবে? এটা তো বিজেপি চাইছে, এটা তো বিজেপি চাইছে যে এই ওয়াকআপ নিয়ে আমার নন মুসলিমরা না কথা বলে। তাহলে আমি যে স্টেজ থেকে বলি এটা মুসলমানদের সমস্যা আমি বুঝে নেবো, তুমি আপনার কি আমি বিজেপির সুযোগ শুরু লাগছি না? তাহলে আমাকে কে বলছে এটা? এটা আমাকে কে বলছে? দেখবেন ভেতর থেকে আমাকে কেউ বলে। অমিত শাহজি দপ্তর বলছে সারা ভারতবর্ষে কত, আপনার 24,000 মতো সম্ভবত না 30,000 মতো রোহিঙ্গা। সারা ভারতবর্ষে রোহিঙ্গা কত আছে? সারা ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা কত? 30,000 মতো। এক্সাক্ট ঠিক একটা মনে আসছে না। তার মধ্যে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ বা মোদীজি যে জায়গায় অনেকদিন ধরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, তারপর ওরা ক্ষমতা এসেছে দিল্লিতে, সব থেকে বেশি রোহিঙ্গা আছে। কোন জায়গায়? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে? দিল্লি, হরিয়ানাতে, তারপরে গুজরাটে। পশ্চিমবাংলা 5th র্যাঙ্কে আছে। সব থেকে বেশি রোহিঙ্গা লিস্ট যদি হয়, পশ্চিমবাংলা 5 নম্বরে আছে। এগুলো তৃণমূলের বিধায়করা বলে, কেন বলেনি? ওরা ওদেরকেও মজা লাগে। আপনাকে রোহিঙ্গা বলছে, আমাকে রোহিঙ্গা বলছে, ওদেরকে খুব মজা লাগে, ওই জন্য বলে এক কথা। খারাপ লাগে? খারাপ হয়ে দিচ্ছে নাকি? আপনাকে আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, ওদের মজা লাগছে, যেটা ব্যাখ্যা করেনি। পশ্চিমবাংলায় 5 নম্বর আছে, রোহিঙ্গা আছে। এবার অনুপ্রবেশকারী না শরণার্থী, এটাও তো বিতর্ক আছে। দেখ, আমি বিতর্কে যাচ্ছি না, আমার বলার বক্তব্য হচ্ছে, তো এইগুলোকে সামনে রেখে কি বলছে, আপনি নাকি অবৈধ ভোটার,
আপনি কি বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, আপনি নাকি রোহিঙ্গা বলে আপনাকে আমাকে দেখে দিচ্ছে। এটা বলে হিন্দু ভাইদের বোঝাচ্ছে যে SIR করে সব বাদ দিয়ে দেবো, সব তাড়িয়ে দেবো, সব হিন্দু ভাইরা তোমরা মুসলমানের জায়গাগুলো দখল করে দেবে। ঠিক NRC সময় গল্প শুনিয়েছিল, CAA সময় আবার নতুন করে গল্প শোনাচ্ছে। এবার বলুন আপনারা, এখানে এত মানুষ আছে হিন্দু মুসলমান নির্বিশেষে, আমি সবাইকে বলছি, আপনার দাদুরা বাংলাদেশের কলকাতা পার করে এসছে? বলুন, পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে। আপনি আমি ভয় খাওয়াকে, আপনাকে আমাকে ভয় খাওয়াচ্ছে, আতঙ্কিত করছে, আতঙ্কিত করছে তৃণমূল, আর হয়রানির চক্রান্ত করছে বিজেপি। তাই আমরা এই শামশেরগঞ্জের মাঠ থেকে, শামশেরগঞ্জ এলাকা থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই, SIR এর নামে কোন অবৈধ ভোটারকে ডাউটফুল করে হয়রানি করলে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইসরায়েলের বিরুদ্ধে আইনত লড়াই যাব। সাথে সাথে এটাও বলতে চাই, যারা অবৈধ ভোটার আছে, দাদু মারা গিয়েছে, প্রতি বছর ভোটের সময় তারা ভোট দিচ্ছে, তাদের নাম ডাকাতে কাটা যায়, প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা ইসরায়েলকে সহযোগিতা করব। অবৈধ যত ভোটার আছে তাদের বাতিলের জন্য আমরা সহযোগিতা করব। একদম দরকার নেই, কিন্তু বিজেপি সরকারকে আটকাতে গেলে তো বিজেপিকে যে ফ্রন্টে নিয়েছে লড়াই করতে চাইছে তাকে তো আটকাতে হবে। এটা আমার বাড়ি ভাই, এই যে এটা আপনাদের শামশেরগঞ্জ। আমাকে যদি আমিরুল এরা যদি এই জায়গাটা করে দিতে, আমি বলতে পারতাম এসে বাবা না বাবা, হ্যাঁ একেবারে বোঝার চেষ্টা করুন। বাপি কি বলছে, বিজেপি সরকার আনলেই দরকার। 100 বার আমরা বলবো বিজেপি সরকার আনলেই দরকার। বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, তৃণমূল হাঁটাও, রাজ্য বাঁচাও। বলবো 100 বার না সেই সময়, কিন্তু তো বুঝতে হবে। আমি যেখানে এসে বক্তব্য দিচ্ছি, আমি কি ফুরফুরাছড়ি বা হুগলি থেকে এসব এক্সপ্রেস নিয়ে এসে করেছি? এখানে আমার একটা টিম ছিল, তৈরি করেছে, আপনাদের কানে খবর পৌঁছেছে যে ভাইজান আসবে, আপনারা ছুটে এসেছেন। তো বিজেপি পশ্চিমবঙ্গে আসলো কিভাবে জানবেন? জানতে চান আপনারা? জানেন পশ্চিমবাংলায় বিজেপিকে কে জায়গাটা করে দিচ্ছে, যে করে দিচ্ছে তার নাম হচ্ছে খলিলুর রহমান সাহেবের নেত্রী, ওই এমপি নেত্রী বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, রেকর্ড করে রাখুন। আমি ভুল করলে আমার নামে নোটিশ পাঠাবে মমতা ব্যানার্জি। একবার মমতা ব্যানার্জির ভাইপোর নামে অর্থাৎ অভিষেক ব্যানার্জির নামে একটা কথা বলেছিলাম, একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন। আমার তো ইচ্ছা গিয়েছিল কি জানেন, মনে একটা ভয়ঙ্কর ইচ্ছা গিয়েছিল। আমাদের সবার ভালোবাসার মানুষ বিকাশ স্যারকে বললেন, স্যার আমি আগে এটা করতে চাই। বিকাশ স্যার বললেন, না, আপনার সাথে রাজনৈতিকভাবে আপনাকে যেমন মানুষ চেনে ওটা করলে মানাবেন না। একটা কথা বলেছিলাম, আমি ভয় পেয়ে বিকাশ স্যারকে ফোন করিনি, আমি স্যার আমি এটা করবো, আমি আমার সাথে যথেষ্ট সম্পর্ক আইনি ব্যাপার। আমি স্বামী বিদ্যালয়টাকেও ফোন করলাম, দাদা আমি এটা করবো, আমার রাগ হয়েছে, আমার নোটিশ পাঠাবে। আমি যেটা করতে চেয়েছিলাম বললো, না এটা করবেন না, আপনার ইমেজ আপনার সম্মান একটা যথেষ্টভাবে মানুষের কাছে আছে। যাক, আমার নামে নোটিশ পাঠিয়েছিল, আমি ভিডিওর উত্তর দিয়েছিলাম, আর এসেছে মামলা। তো আমি ভুল কথা বললে আমার নোটিশ পাঠাতে পারে, আমি উত্তর দেবো। দেখ, আমার বলার বক্তব্য 1998 সালে তৃণমূলের জন্ম বিজেপির হাত ধরে। বিজেপি তার আগে প্রচুর চেষ্টা করেছিল পশ্চিমবাংলাতে তার দলে শাখা প্রশাখা করলো, পারেনি। একটা উদাহরণ যদি আমি দিই, ওই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছে, ওই রাস্তার উপরে আমার ভালোবাসার মানুষ বলি যে দাঁড়িয়ে আছেন নাকি এত সময় দিয়ে, আমি বলি যে ওই রাস্তার উপরে আমি ধান চাষ করবো, সম্ভব হবে? কি করতে হবে? রাস্তার ইট বালি পাথর সরাতে হবে, ধানের উর্বর যে মাটি চাই সেটা আনতে হবে, নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, পানি দিতে হবে, সময়ের সাথে সাথে তারপরে বীজ বপন হবে, ধান গাছ বড় হবে, তারপরে ধান হবে, সময় সাপেক্ষ হবে। আমি যদি বলি কালকেই আজমিরুল তুমি রাস্তার উপরে ট্রাক্টর চালিয়ে দেওয়া হবে কি ধান গাছ? কিন্তু আমার ইচ্ছা আমি ধান গাছ দেখতে চাই, তাহলে টাইম লাগবে। তো পশ্চিমবাংলার বিজেপির জন্য উর্বর মাটি আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে। 1998 সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছিল যে পশ্চিমবাংলায় সে তার থাবা বসাবো, যতবার থাবা বসাতে চেয়েছে
সরকারি শাসক দল স্প্রে করে ওর চারাকে নির্মূল করেছে। যতবারই চারা বপন করেছে ততবারই স্প্রে করেছে, গাছকে মেরে দিয়েছে। তখন দেখলে এইভাবে হবে না। কংগ্রেস থেকে তৃণমূলকে ভাগ করলো, বার করে ওকে অক্সিজেন দিল, ওকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিল, ওকে ফুল ব্যাকআপ দিল। তার প্রমাণ আমি বলে দিচ্ছি, এখনো গুগল সার্চ করলে পাবেন। সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা ব্যানার্জির সব থেকে পেছন দিকে যিনি কাছে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রাজনাথ সিং, যিনি কেন্দ্রীয় এখন ডিফেন্স মিনিস্টার বিজেপি, সবসময় সাথে করে নিয়ে